আজ 19শে জুন শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রাজনীতিতে নতুন জল্পনা, অভিষেকের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল নেতা রিজু দত্তের। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচির ঘোষণা শুভেন্দুর। 21শে জুন রেড রোডে থাকবেন মোদি। নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থনায় আপত্তি, প্রধানমন্ত্রীর বেলায় ছাড়। রেড রোডে যান নিয়ন্ত্রণ নিয়ে বিস্ফোরক নওশাদ। চলে যান বাংলাদেশে, নিরাপত্তা ইস্যুতে মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। অধিবেশনের প্রথম দিনেই শুভেন্দুর ঘরে কুণাল, মদন, শোভনদেব, একাধিক ইস্যুতে বৈঠক। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। রাজনীতিতে নতুন জল্পনা, অভিষেকের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল নেতা রিজু দত্তের। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে যখন জোর আলোচনা চলছে, তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল নেতা ও মুখপাত্র রিজু দত্ত। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় বর্তমানে অত্যন্ত প্রতিকূল এবং যে কোনো দিন তাকে গ্রেপ্তার করা হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে সংসদে দাঁড়িয়ে এনডিএ সাংসদদের উদ্দেশ্যে বলেছিলেন, কুর্সি কি পেটি বাদ লিজিয়ে। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে রিজু দত্ত কটাক্ষ করে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। তার বক্তব্য, এখন বরং অভিষেকের এই কুর্সি কি পেটি বেঁধে নেওয়া উচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে রিজু দত্তের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ একসময় তিনি তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তার এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। রিজু দত্তের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নজরে থাকা রাজ্যের প্রভাবশালী নেতাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসছে। যদিও তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের বক্তব্য, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার এবং কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা। তবে রিজু দত্তের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আপনাদের কি মনে হয়, অভিষেক ব্যানার্জি কি গ্রেপ্তার হতে পারেন? কমেন্ট করে অবশ্যই জানান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচির ঘোষণা শুভেন্দুর। 21শে জুন রেড রোডে থাকবেন মোদি। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে 3 দিন ব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 19শে জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচির মধ্যে থাকবে ম্যারাথন, গঙ্গাবক্ষে বিশেষ আয়োজন এবং শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৃহৎ যোগ দিবস উদযাপন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 19শে জুন শুক্রবার রান ফর যোগা এর কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপনের সূচনা হবে। কলকাতার 11টি এলাকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কলকাতায় এই ম্যারাথন শুরু হবে কলকাতা পৌরসভার সামনে থেকে এবং শেষ হবে রাইটার্স বিল্ডিং এ। সকাল 7টায় কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যেই বহু মানুষ এতে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন বলে জানা গিয়েছে। এরপর 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিকেল 5টায় গঙ্গাবক্ষে বন্দে যোগাম নামক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রযুক্তির সাহায্যে এই অনুষ্ঠানে এক ভিন্ন পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবশেষে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যোগ দিবস পালন করা হলেও বাংলায় রাজনৈতিক পালা বদলের পর এবার বিশেষ গুরুত্ব দিয়ে রাজ্য থেকেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। রেড রোডে যোগা দিবসে যান নিয়ন্ত্রণ নিয়ে সরব নওশাদ, তুললেন দ্বিমুখী নীতির প্রশ্ন। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রেড রোডে আয়োজিত অনুষ্ঠান এবং তার জেরে দীর্ঘদিনের যান নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থনার ক্ষেত্রে ট্রাফিক জ্যামের অজুহাত দেখানো হলেও প্রধানমন্ত্রী যোগা দিবসের অনুষ্ঠানের জন্য দিনের পর দিন রাস্তা বন্ধ রাখা হচ্ছে। নওশাদ প্রশ্ন তোলেন, যে রেড রোডে নিরাপত্তা ও যানজটের কারণ দেখিয়ে ঈদের নামাজ বন্ধ করা হয়েছিল, সেখানে কিভাবে যোগা দিবস উপলক্ষে দীর্ঘ সময় ধরে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে? তিনি বলেন, এক পক্ষের জন্য ট্রাফিক জ্যামের অজুহাত আর অন্য পক্ষের বেলায় 7 দিন রাস্তা বন্ধ। এই হিপোক্রেসি মানুষ মেনে নেবে না। এছাড়াও বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হওয়ার প্রসঙ্গ তুলে নওশাদ দাবি করেন, মানুষের প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরাতে এই ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তার মতে সাধারণ মানুষ সব বুঝতে পারছেন এবং এই দ্বিচারিতার একদিন অবসান ঘটবে। 21শে জুনের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে নামাজ বনাম যোগা বিতর্ক আরো তীব্র হয়েছে। চলে যান বাংলাদেশে, নিরাপত্তা ইস্যুতে মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী বদলিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত। এই ইস্যুতে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, তাকেও একসময় সরকার নিরাপত্তা রক্ষী দিয়েছিল, কিন্তু তিনি কখনো নিজের পছন্দ বা অপছন্দের কথা বলেননি। তার দাবি, মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ প্রশাসনের বিভিন্ন পোস্টিং ও বদলির সিদ্ধান্ত নিয়েছেন। তাই বর্তমানে সরকার যাদের যেখানে দায়িত্ব দিচ্ছে তা মেনে নেওয়া উচিত।
তিনি আরো অভিযোগ করেন উনি সরকার মানবেন না, সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না। তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দুই পিএসও স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদীকে প্রশাসনিক নিয়মে সরিয়ে নতুন 3 জনকে নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন দলের নেতা ডেরেক ওব্রায়ানও। সেই প্রেক্ষাপটেই মমতাকে নিশানা করেন দিলীপ ঘোষ। অধিবেশনের প্রথম দিনেই শুভেন্দুর ঘরে কুণাল, মদন, শোভনদেব। একাধিক ইস্যুতে বৈঠক। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর বিরোধী শিবিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি। তৃণমূলের বিধায়ক হয়ে একাংশ বিরোধী দলের স্বীকৃতি পাননি, আবার অন্য অংশ বিরোধী বেঞ্চে বসার সুযোগ পেয়েছেন। এই আবহেই বৃহস্পতিবার শুরু হওয়া বিধানসভার অধিবেশনের প্রথম দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে হাজির হতে দেখা গেল তৃণমূলের 5 বিধায়ককে। রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি। সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে। সম্প্রতি বেলেঘাটার প্রাক্তন মেয়র পরিষদের স্বপন সমাদ্দার গ্রেপ্তার হওয়ার ঘটনায় কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে নেতা কর্মীদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ তুলেছিলেন। তার দাবি ছিল, প্রকৃত অপরাধের ক্ষেত্রে আপত্তি না থাকলেও বহু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা যেতে পারে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পিএসওদের দায়িত্ব থেকে সরানোর ঘটনাতেও কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার আবেদন জানান। এইসব বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। দলীয় কার্যালয়ে বেডরুম কেন? বিতর্কের মাঝেই ব্যাখ্যা দিলেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে তল্লাশির সময় বিপুল অর্থ, ত্রাণ সামগ্রী এবং শোয়ার ঘর উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দলীয় অফিসে বেডরুম থাকার কারণ নিয়ে প্রশ্ন উঠতেই সোশ্যাল মিডিয়ায় তার জবাব দিয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর দাবি, দূর দূরান্ত থেকে রাজনৈতিক কর্মসূচিতে আসা নেতা কর্মীদের থাকার সুবিধার জন্য বহু জেলা পার্টি অফিসে বেডরুম ও স্নান ঘরের ব্যবস্থা রাখা হয়। তিনি জানান, গত 7 বছরে তিনি নিজেও বিভিন্ন জেলার পার্টি অফিসে থেকেছেন। শুধু বেডরুম নয়, অনেক অফিসে রান্নাঘরও থাকে যেখানে নেতা কর্মীদের খাবারের ব্যবস্থা করা হয়। তার বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি বা গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতির কাজ অনেক সময় গভীর রাত পর্যন্ত চলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের পক্ষে বারবার যাতায়াত করা সম্ভব না হয় তারা পার্টি অফিসেই রাত কাটান। তবে দেবাংশু স্পষ্ট করেছেন, তার এই ব্যাখ্যা শুধুমাত্র পার্টি অফিসের ক্ষেত্রে প্রযোজ্য। স্কুল কলেজ যদি বেডরুম পাওয়া যায় বা তা শিক রুম না হয় তাহলে সেই বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। মমতার নিরাপত্তা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার। বললেন, পরিবারের কাছেই নিরাপদ নন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি, বাইরের লোকের চেয়ে পরিবারের সদস্যদের কাছেই বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা বলেন, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন কিনা তা সম্পূর্ণ মমতার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তার অভিযোগ, পরিবারের লোকেদের কাছেই তিনি নিরাপদ নন, সেখানে তাকে কে বাঁচাবে? পাশাপাশি গত 15 বছরে বাংলার মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার বক্তব্য, দীর্ঘদিন নিজেকে কঠোর নিরাপত্তা বলয়ে রেখে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলে রাখা হয়েছিল। উল্লেখ্য, প্রায় 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও হিসেবে দায়িত্ব পালন করা অফিসারদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন 4 থেকে 5 জন অফিসার পাঠানো হলেও মমতা তাদের গ্রহণ করেননি। তৃণমূল নেতা ডেরেক ওব্রায়ান দাবি করেন, রাত 9:30টায় পাঠানো ওই অফিসারদের মমতা চিনতেন না বলেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। ডিম হাতে বিক্ষোভকারীরা, অরূপকে ঘিরে উত্তেজনায় ক্ষুব্ধ কুণাল ঘোষ। আলিপুর জাজেস কোর্ট চত্বরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারের বাইরে বিক্ষোভকারীদের ভিড়, ডিম হাতে অপেক্ষা এবং স্লোগানবাজির ঘটনাকে তিনি অত্যন্ত আপত্তিকর বলে মন্তব্য করেন। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, বিক্ষোভকারীদের মধ্যে থাকা কয়েকজন আইনজীবীর আচরণ আদেও আইনজীবী সুলভ কিনা। তার বক্তব্য, প্রকৃত আইনজীবী হলে এই ধরনের ভাষা বা আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিম হাতে অপেক্ষায় অত্যন্ত আপত্তিকর, পুলিশ অ্যালাউ করছে কেন? উল্লেখ্য, বিক্ষোভের জেরে আতঙ্কিত অবস্থায় এক আইনজীবীর চেম্বারে আশ্রয় নেন অরূপ বিশ্বাস। পরে ওই আইনজীবী বাইরে এসে জানান, অরূপ তার মক্কেল নন। বাইরে পরিস্থিতি দেখে তিনি চেম্বারে ঢুকে পড়েছিলেন। এদিকে বিক্ষোভকারীদের সরাতে গিয়ে আইনজীবীদের দুপক্ষের মধ্যে বচসাও শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে চেম্বারের আলো নিভিয়ে দেওয়া হয় এবং সকলকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। মেশি কাণ্ডে অরূপকে কটাক্ষ সজল ঘোষের। পুলিশের জিজ্ঞাসাবাদের পর চড়ল রাজনৈতিক তরজা। মেশি কাণ্ডে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি দাবি করেন,
মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাস্তুতো ভাই অরূপ বিশ্বাসকে। তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3টে গোল দিতে পারলাম। প্রসঙ্গত, যুব ভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকে দায়ী করে মেসির টিম বিধাননগর কমিশনারেটে ইমেল পাঠিয়েছে বলে দাবি করেছে অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার অভিযোগ, তৎকালীন ক্রীড়ামন্ত্রী বারবার প্রোটোকল ভেঙে মেসির কাছাকাছি গিয়েছিলেন, যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হয়। গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা, দর্শকদের ক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেপ্তার হন এবং রাজ্যে পালা বদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 3বার নোটিশ পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশের সামনে হাজির হন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা 10 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী সোমবার ফের তাকে তলব করেছে পুলিশ। ডিম আলুর নিশানায় উদয়ন গুহ, হেলমেট পরিয়ে আদালতে নিয়ে গেল পুলিশ। দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর দিনহাটায় নিয়ে যাওয়ার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে উত্তেজনা ছড়ালো। দিনহাটা থানার বাইরে থেকে শুরু করে হাসপাতাল ও আদালত চত্বর পর্যন্ত বিক্ষোভকারীদের একাংশ ডিম, পচা আলু এবং জুতো হাতে উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং হামলা থেকে রক্ষা করতে উদয়ন গুহকে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে এবং পরে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান দিতে থাকেন। হাসপাতাল চত্বরে উদয়ন গুহ নামতেই ডিম ও আলু ছোড়া হয়, যার কিছু তার পিঠে লাগে বলে জানা গেছে। ও পুলিশ উদয়ন গুহকে 10 দিনের হেফাজতে চাইলেও আদালত তাকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী 24শে জুন পর্যন্ত তিনি পুলিশ হেফাজতেই থাকবেন। আবাস যোজনায় সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। এছাড়াও 2021 ও 2024 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়েছে। টিকিট না পাওয়া 16 জন প্রাক্তন বিধায়কের সঙ্গে বৈঠক শুভেন্দুর। বললেন, দল আপনাদের নিয়ে ভাবছে। বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া বিজেপির 16 জন প্রাক্তন বিধায়ককে ডেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের দিন তার ঘরে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, দল তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে চিন্তাভাবনা করছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত প্রাক্তন বিধায়কদের আশ্বস্ত করেন যে তাদের প্রশাসনিক বা সাংগঠনিক কাজ কিভাবে ব্যবহার করা হবে তাদেরকে তা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের সঙ্গেও তার কথা হয়েছে বলে জানা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ মাইতি, বিশ্বনাথ কারক, আশিস বিশ্বাস, মধুসূদন বাগ সহ 16 জন প্রাক্তন বিধায়ক। এদের অনেকেই গত বিধানসভা নির্বাচনে টিকিট পাননি। সূত্রের খবর, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাংগঠনিক সমীকরণের কারণে কয়েকটি ক্ষেত্রে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে 22শে জুন নতুন সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট অধিবেশন চলবে 25শে জুন পর্যন্ত। এর মধ্যেই দলীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে প্রাক্তন বিধায়কদের ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণের ইঙ্গিত দিলেন শুভেন্দু। আমাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে? শৈজাল কাণ্ডে এবার সিআইডির নজরে হেভিওয়েট তৃণমূল সাংসদ। শৈজাল কাণ্ডে এবার তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। সেই তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, একটি ফৌজদারি মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে আদালতে সওয়ালকারী একজন সিনিয়র অ্যাডভোকেটকে পুলিশ কিভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে। এক স্যান্ডেলে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে উদ্দেশ্য করে করা পোস্টে কল্যাণ জানান, তিনি শোভনদেব চট্টোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মামলায় সিনিয়র অ্যাডভোকেট হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলাতেও তিনি সওয়াল করেছেন। কল্যাণের দাবি, পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দিয়েছেন, ফোন করে সংশ্লিষ্ট ফৌজদারি মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। এই ঘটনায় বার অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপ চেয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একজন আইনজীবীর মর্যাদা, সম্মান ও পেশাগত বিশেষাধিকার রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার এই পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে। 2000-এর ওষুধ 200 টাকায়। রাজ্যে এবার আরো 469টি জনঔষধি কেন্দ্র, বাড়বে সুবিধা। রাজ্যের মানুষের ওষুধের খরচ কমাতে বাংলায় আরো 469টি জনঔষধি কেন্দ্র চালুর প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, এই কেন্দ্রগুলি চালু হলে ব্লক স্বাস্থ্য কেন্দ্র, বিপিএইচসি, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতাল পর্যন্ত প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগে একটি পরিবারের মাসিক ওষুধের খরচ যদি প্রায় 2000 টাকা হয়, তাহলে জনঔষধি কেন্দ্র থেকে জেনেরিক ওষুধ কিনলে তা আনুমানিক 200 টাকায় নেমে আসতে পারে। অর্থাৎ সাধারণ মানুষ প্রায় 10 গুণ আর্থিক সুবিধা পাবেন। এছাড়াও তিনি জানান,
অমৃত ভারত প্রকল্পের আওতায় দুরারোগ্য রোগের ওষুধে 50 থেকে 80% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী 2014 সালে দেশে জনৌষধি কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র 84টি, যা চলতি বছরে 19,200-এর বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওষুধের ক্রমবর্ধমান দামের বাজারে জনৌষধি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। তাদের মতে এতেই চিকিৎসার খরচ অনেকটাই কমবে। ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কোন কোন জেলায় জারি হাই অ্যালার্ট? তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 20 জুনের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 18 থেকে 20 জুনের মধ্যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি, স্থানীয় বন্যা এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা থাকবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।